দশম শ্রেণীর আগের দিন আমরা যে ওজোন স্তর আলোচনা করেছিলাম, প্রথমেই বলে রাখি যে সেখানে নিরক্ষীয় অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব যেটা 150 ডিইউ বলা হয়েছিল, ওটা হবে 250 ডিইউ বা ডবসন ইউনিট। এবার তারপরে তোমাদের বই অনুযায়ী বা পাঠ্যসূচি অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে সূর্য রশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন। দেখো, ইনসোলেশন এর পুরো নাম হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, অর্থাৎ আগত সৌর বিকিরণ, অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ সৌরশক্তি বিকিরিত হয় তার 200 কোটি ভাগের 1 ভাগ। দেখো এখানে লিখে দিয়েছি 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গ হিসাবে পৃথিবীতে ছুটে আসে। এটাকেই বলা হচ্ছে সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন। এখন এই ইনসোলেশন সব জায়গায় সমান নয়, তাই এর কিছু নিয়ন্ত্রক আছে। কি কি সেই নিয়ন্ত্রক বা কন্ট্রোলিং ফ্যাক্টরসগুলো? প্রথমেই বলছে সূর্যরশ্মির পতন কোণ। যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে সেখানে তুলনায় কি হচ্ছে, উষ্ণতার পরিমাণ বা সৌরকিরণ যেটা ভূপৃষ্ঠে আসবে তার পরিমাণটা বাড়বে, অর্থাৎ উত্তপ্ত হওয়ার পরিমাণও বাড়বে। ঠিক এই রকমভাবেই কতগুলো নিয়ন্ত্রকের নাম তোমরা একটু জেনে রাখবে। সেটা হচ্ছে সৌর বিকিরণের সময়কাল, সৌর ধ্রুবক, বায়ুমণ্ডলের স্বচ্ছতা, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব ইত্যাদি। এটা সাধারণভাবে 2 নম্বরের টিকা হিসাবে আসতে পারে যে ইনসোলেশন কি। এবারে ইনসোলেশন দেখো, যেটা বললাম 200 কোটি ভাগের 1 ভাগ, সেই 1 ভাগকে যদি তুমি 100% ধরো, তাহলে 200 কোটি ভাগের 1 ভাগকে 100% ধরো, তার 34% কোনো রকম ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়, যেটা অ্যালবেডো নামে পরিচিত। তাহলে 34% যদি মহাশূন্যে ফিরে যায়, মোট কত বললাম 100%, তার থেকে 34% ফিরে চলে যাচ্ছে। তাহলে অবশিষ্ট যে 66%, এই 66% সৌরশক্তি নানাভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকে। এই যে নানাভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে এই 66%, একেই বলা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। কত পার্সেন্ট কি আমরা একটু পরেই আসবো। আর 34% যেটা অ্যালবেডো, সেটা আমরা টিকা হিসেবে এক্ষুনি করিয়ে দেবো যে এই 34%ও কার মারফত কতটা ফিরে যায়, যার মধ্যে মেঘের দ্বারা বিচ্ছুরিত হয় সব থেকে বেশি, প্রায় 25%। বায়ুমণ্ডলে যেসব ধূলিকণা রয়েছে তার দ্বারা 7%, আর ভূপৃষ্ঠের সঙ্গে সরাসরি চলে যায় 2%। দেখো আমরা এই যে ছকটা বলেছি, মেঘ দ্বারা 25%, বায়ুমণ্ডল 7%, আর ভূপৃষ্ঠ 2%, এই মোট 34% যেটা ফিরে যায় সেটাকে বলা হচ্ছে অ্যালবেডো। অ্যালবেডোমিটার যন্ত্রের সাহায্যে অ্যালবেডো পরিমাপ করা হয়। এটাও তোমাদের টিকা হিসাবে খুব ইম্পর্টেন্ট। তখন তোমরা এইটা লিখে পরিমাণটা দিয়ে দেবে, পাশে ছোট করে একটা ছবি এঁকে দেবে। তাহলে অ্যালবেডো যদি 34 হয়, তাহলে বাকি থাকলো কত, 66%, যেটা আমাদের ভূপৃষ্ঠকে বিভিন্নভাবে উত্তপ্ত করে। এখন এই যে 66%-এর মধ্যে এক একটা বইতে এক এক রকম থাকলেও গড়াঙের বইতে যেটা আমরা উল্লেখ করে দিয়েছি যে এই 66%-এর মধ্যে 15% বায়ুমণ্ডল, 3% মেঘ, 48% ভূপৃষ্ঠ। তাহলে বিভিন্ন পদ্ধতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তাই তাকে একেই বলা হচ্ছে পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ। এবার বলছে দেখো হিট বাজেট বা তাপ সমতা। দেখো সূর্য থেকে যে তাপটা আসছে, অর্থাৎ তুমি যদি ইনসোলেশন যে 200 কোটি ভাগের 1 ভাগকে 100% ধরেছো, তার মধ্যে ধরো 34% ফিরে যাচ্ছে অ্যালবেডো হিসাবে, তাহলে বাকি 66% যদি শুধু এসে ভূপৃষ্ঠকে গরমই করে যেত, তাহলে পৃথিবী একটা বিরাট উষ্ণ তাপমণ্ডলের সৃষ্টি হয়ে যেত। কিন্তু সেটা তো হয় না। তাহলে তাদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, সেইটাকে আমরা বলছি তাপের সমতা। তাই বলছে দেখো, সূর্য থেকে আগত সৌর বিকিরণ ও পৃথিবীতে তার তাপীয় ফলের যে নির্দিষ্ট হিসাব, তাকে তাপ বাজেট বলে। সারা বছর ধরে প্রতিদিন ইনসোলেশন পৃথিবীতে এলেও উষ্ণতা ক্রমযৌগিকভাবে বাড়ে না, অর্থাৎ আজকে যে টেম্পারেচার আসছে তার সঙ্গে আবার পরের দিনেরটা যোগ হচ্ছে তা নয়। কেন? দিনের বেলায় ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলে ক্ষুদ্র তরঙ্গ রূপে যে পরিমাণ সৌরশক্তি আসছে, রাতের বেলায় সেই পরিমাণ তাপ আবার বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যায়। এবার বলতে পারো যে দিন রাত যখন সবসময় সমান হয় না, তখন কিন্তু দেখা যাচ্ছে দিন যদি বড় হয়, রাত যদি ছোট হয়, সেখানে কিছুটা তাপমাত্রা বেশি থেকে যায়।
আবার যেই ওখান থেকে এটা গরমকালে হয়, আবার যেই শীতকাল হয় তখন উল্টো ঘটনা ঘটে, দিনের বেলায় তখন দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়, তখন আবার ওই যে অতিরিক্ত তাপটা ছিল সেটা আবার চলে যায়। এইভাবে পৃথিবীতে উত্তাপের সমতাটা বজায় থাকে। এখন এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কি কি পদ্ধতিতে, এটা 3 নম্বরের প্রশ্নে আসে মাঝে মধ্যেই, যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 3টে পদ্ধতি লেখো। আমাদের পাঠ্যসূচি অনুযায়ী 3টে হচ্ছে পড়তেই হবে, কারণ পরীক্ষায় যদি 3টে আসে, তুমি তোমার মতো 3টে না লিখে যে 3টে সিলেবাসে আমাদের উল্লেখ, একটা পরিচলন, একটা পরিবহন, একটা বিকিরণ, তাহলে এই 3টে ছাড়াও যেগুলো আছে আমরা আলোচনা করব, কিন্তু এই 3টে লিখতেই হবে। তাহলে সব থেকে বেশি যে পদ্ধতিতে উত্তপ্ত হয় সেটা হলো বিকিরণ, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। দেখো এই বিকিরণে বলছে কোনো জড় মাধ্যম ছাড়া, এখানে আবার এইটা ধরে অবজেক্টিভ আসে, জড় মাধ্যম ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ সঞ্চালনের প্রক্রিয়াটা কি নামে পরিচিত, সেটা হচ্ছে বিকিরণ। ভূপৃষ্ঠ প্রথমে তাপ শোষণ করে উত্তপ্ত হবে। এবার দেখো ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে 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 এর একটা তো সীমা থাকবে যে আর তাপ নিতে পারবে না, অর্থাৎ সেটাকে আমরা বলছি সর্বোচ্চ সীমা। তাই বলছি সর্বোচ্চ সীমা অতিক্রম করলেই তখন দীর্ঘ তরঙ্গ রূপে পার্থিব বিকিরণ শুরু হবে। এবার দেখো তাহলে যখনই ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করবে, প্রথমে তো উপরের দিকে গরম করবে না, ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু, সেই বায়ু দেখো সংলগ্ন বায়ুস্তর ওই বিকীর্ণ তাপ দ্বারা পরোক্ষভাবে উত্তপ্ত হয়। এইবারে এই যে পদ্ধতি, এই বিকিরণ পদ্ধতিতেই সব থেকে বেশি বায়ুমণ্ডল উত্তপ্ত, এটা খুব শর্ট কোশ্চেনে আসে। তাহলে এই ঘটনাটা তোমাদের অবজেক্টিভের জন্য অবশ্যই মনে রাখবে। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কখন? দুপুর 2টো। তাহলে আমরা বিকিরণ দেখলাম, ভূপৃষ্ঠ তাপ বিকিরণের মধ্য দিয়ে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরকে গরম করছে। এবার কি হবে? এবার বলছে পরস্পর সংলগ্ন দুটো অসম উত্তাপ বিশিষ্ট বস্তু। বা মাথায় রাখবে এখানে কিন্তু ওই বস্তুর অণুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের মধ্য দিয়ে করবে না, কেবল তাপ দেওয়া নেওয়া করবে। অর্থাৎ নিচের অংশটা যদি আমাদের বেশি গরম হলো ভূপৃষ্ঠ সংলগ্ন, সে তার উপরের অংশকে তাপ দেবে, সে গরম নেওয়ার পর সে তার উপরের অংশকে তাপ দেবে, এইভাবে তাপের দেওয়া নেওয়া চলবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিবহন প্রক্রিয়া। দেখো এখানে লেখা আছে সৌর তাপ গ্রহণ করে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর উষ্ণ ভূপৃষ্ঠ সংলগ্ন নিচের বায়ুস্তরে তাপ সঞ্চারিত হয়ে সেটি উষ্ণ হয়। ওই উষ্ণ বায়ুর তাপ সংলগ্ন শীতল বায়ুতে পরিবাহিত হয়। এইভাবে বায়ুস্তরগুলির উষ্ণতা সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডল উত্তপ্ত হতে থাকে। তাহলে আমরা দুটো বললাম, একটা বললাম বিকিরণ পদ্ধতি, আর একটা বললাম পরিবহন পদ্ধতি। পরিবহনে আমরা বললাম এই যে বস্তুর অণুগুলো তাদের মধ্যে কিন্তু স্থান পরিবর্তন হয় না, কিন্তু যদি হয় তখন সেই প্রক্রিয়াটার নাম পরিচলন। তাই বলছে দেখো উত্তপ্ত বস্তু কণাগুলি নিজেরাই উষ্ণতর থেকে শীতলতর অংশে গমন করে তাপ সঞ্চালন করার প্রক্রিয়াকে পরিচলন বলে। তাহলে এই 3টে পদ্ধতি তোমাদের খুব ইম্পর্টেন্ট। আর শর্টের জন্য বা মাঝে মধ্যে দেয় অ্যাডভেকশনটা কি, দেখো এতক্ষণ আমরা বললাম ধরো ভূপৃষ্ঠ ঠিক তার উপরের অংশকে দিল, এটা হলো বিকিরণ, ভূপৃষ্ঠ গরম হওয়ার পর। এবার সে তার উপরের অংশকে দিল, এইভাবে যেটা হচ্ছে স্থান পরিবর্তন না করে পরিবহন, আর উপর নিচে ওঠানামা করে যেটা হলো পরিচলন। কিন্তু যদি ভূপৃষ্ঠের সমান্তরালে তাপ সঞ্চালন প্রক্রিয়া চলে, দেখো আগেরগুলো কিন্তু উল্লম্ব ছিল, আর যদি অনুভূমিকভাবে হয়, এইটাই গুরুত্বপূর্ণ এখানে, ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিক বায়ু প্রবাহের মাধ্যমে তাপ সঞ্চালন প্রক্রিয়াকে অ্যাডভেকশন বলে। এই 4টে প্রক্রিয়া তোমাদের পড়তে হবে, তার মধ্যে প্রথম 3টে কিন্তু আমাদের সিলেবাসে উল্লেখই আছে, অ্যাডভেকশনটা আলাদা করে উল্লেখ নেই, কিন্তু বইগুলোতেও আছে, শর্ট কোশ্চেনেও আসে, একটু দেখে রাখতে হবে। এবার বলছি এই যে বায়ুর তাপমাত্রা সেটা কিসের সাহায্যে মাপা হয়, অর্থাৎ যন্ত্রের নাম কি? তোমাদের অপশানে থার্মোমিটার থাকতে পারে, হাইগ্রোমিটার থাকতে পারে, 6-এর থার্মোমিটার থাকতে পারে, তারপরে রেন গজ থাকতে পারে, তখন তোমার থার্মোমিটারটা লিখলেই হবে। এবারে দেখো এই যে থার্মোমিটার, এর এইভাবে না এসে তোমার থাকতে পারে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় বা সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়, সেক্ষেত্রে তোমরা দেখো 6-এর ম্যাক্সিমাম ও মিনিমাম থার্মোমিটার, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, মিনিমাম মানে সর্বনিম্ন, এর সাহায্যে 24 ঘন্টার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা হয়। কেন 6-এর নাম হয়েছে? জেমস 6-এর উদ্ভাবক ছিল। তাহলে যন্ত্রের নাম যদি এক কথায় বলে তুমি থার্মোমিটার লিখলেই নাম্বার পেয়ে যাবে,
কিন্তু যদি বলা হয় দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা, তখন লিখবে 6 এর ম্যাক্সিমাম আর সর্বনিম্ন হচ্ছে 6 এর মিনিমাম থার্মোমিটার। এখন এই থার্মোমিটারে যে এককগুলো চলে সেই এককগুলোর ব্যবহৃত কি কি দেখো, ডিগ্রি সেন্টিগ্রেড এটা আমাদের বহুল প্রচলিত, আর ডিগ্রি ফারেনহাইট এটা তোমরা ভৌত বিজ্ঞানেও সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে নেওয়ার জন্য C/5 ধরে অনেক সূত্র পড়েছো, তার অঙ্ক করেছো। আর এই রোমার স্কেলটা এটা কিন্তু খুব বেশি প্রচলিত নেই, কিন্তু জানতে হবে, কারণ পর্ষদের টেস্ট পেপারেই একবার দিয়েছিল যে বায়ুর উষ্ণতা পরিমাপের একটি একক হলো রোমার স্কেল। এবারে দেখা গেল এই যে পরিমাপের যে এককগুলো রোমার রয়েছে, এবার তুমি নাম যদি না জানো সেক্ষেত্রে তুমি শুদ্ধ না অশুদ্ধ লিখতে পারবে না, সেই জন্য শর্টের জন্য এটা জেনে রাখতে হবে। এইবারে বলছে দেখো সর্বোচ্চ বা গরিষ্ঠ উষ্ণতা। দেখো সর্বোচ্চ গরিষ্ঠ বললে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, সর্বোচ্চ বললে কোনো অসুবিধাই হবে না। যে সারাদিনের মধ্যে সব থেকে বেশি উষ্ণতা যখন, সব থেকে বেশি উষ্ণতা যখন, তখনই সেই সময়ের যে উষ্ণতা তাকে আমরা বলছি সর্বোচ্চ বা গরিষ্ঠ উষ্ণতা। তাহলে সব থেকে বেশি উষ্ণতা কখন হয় না দুপুর 2টোয়। আমাদের আবহাওয়া দপ্তর বিকেল 5টা 30 সর্বোচ্চ উষ্ণতার পাঠ নেয়। তোমরা মনে রাখবে এই যে থার্মোমিটার এটা কিন্তু এরকম নয় যে ধরো 2টোয় সর্বোচ্চ উষ্ণতা হলো ঠিক 2টোর সময়তে গিয়েই মাপ নিতে হবে, সেটা সাধারণভাবে দুপুর 2টোয় উষ্ণতা সর্বোচ্চ হয়। সেটা যদি 2টো 1, 2 বা 2টোর 2-10 আগেও হয়, দেখা গেল 2টোয় সর্বোচ্চ হওয়ার কথা, বা 1টা বা 1:30টার সময় সেই দিনের সর্বোচ্চ উষ্ণতা হলো, তারপরেই মেঘ করলো বা বৃষ্টি আসলো, 2টোয় টেম্পারেচার কমে গেল। আবহাওয়া দপ্তর যখন 5টা 30 পাঠ নেবে তখন কিন্তু তোমার ওই যে পর্যন্ত সর্বোচ্চ উষ্ণতা সেখানে যে ওই সূচকটা থাকে থার্মোমিটারে, সে কিন্তু ওই যখন নামবে উষ্ণতা নামবে তখন কিন্তু সে আর নেমে আসবে না। এটাই কিন্তু ওই ম্যাক্সিমাম থার্মোমিটারের সাইডের সূচক সেখানেই থাকবে। অর্থাৎ ওটা যদি তুমি 5:30টায় না গিয়ে 6টাতেও নাও তাহলেও তোমার ওই একই থাকবে, অর্থাৎ তোমার এই সর্বোচ্চ উষ্ণতা নিতে কোনো অসুবিধা হবে না। এটা আমাদের সাধারণভাবে বিকেল 5:30টায় নেওয়া হয়, তাই ওটা উল্লেখ করা। সর্বনিম্ন মানে সব থেকে কম যেটা, সেটা কখন হয় সাধারণত ভোরবেলায়। তাই দেখো ভোর 4টে উষ্ণতা সর্বনিম্ন হয়। এখন ভোর 4টে মানে 4টে গিয়ে আমি উষ্ণতা নেব না, আবহাওয়া দপ্তর প্রতিদিন সকাল 8:30টায় বা 8টা 30 সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেয়। এক্ষেত্রেও ঠিক ওই একই, তোমার যেটা মিনিমাম থার্মোমিটারে সেখানে সর্বনিম্ন যেখানে থাকবে সেখানেই সূচকটা থাকবে। আবার ওটাকে তুমি যদি ম্যাগনেট দিয়ে সরিয়ে আবার ঠিক সেট করে দাও, পরের দিনের আবার টেম্পারেচার আবার কাউন্ট হবে। এবার বলছে দেখো গড় দৈনিক উষ্ণতা। গড় গড় যখনই হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন উষ্ণতা, তার কি করতে হবে, সেই স্থানের দিনের যদি গড় করো তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ গড়ে বলেছে তো। তাহলে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, তাহলে 2 দিয়ে ভাগ করলে গড় দৈনিক উষ্ণতা। ঠিক একইভাবে যদি তুমি মাসের হিসাবটা মাস দিয়ে ভাগ করো তাহলে কি হবে, গড় মাসিক উষ্ণতা। আবার ওই মাসিক উষ্ণতা যেগুলো পেলে ওই প্রতিটা মাসের গড়গুলোকে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবে গড় বার্ষিক উষ্ণতা। তাহলে একটা গেল দৈনিক, একটা গড় মাসিক, আর একটা গড় বার্ষিক উষ্ণতা। এবার আসছে উষ্ণতার প্রসার। এটা অনেক বইতে ছাপার অক্ষরের ভুলের জন্য প্রসার লেখে বা অনেকে পড়তে ভুল করে প্রসার। প্রসার মানে বিস্তার, এখানে কিন্তু উষ্ণতার প্রসার। প্রসার মানে এক কথায় মনে রাখবে পার্থক্য। তার মানে তোমার যদি বলা হয় দিনের উষ্ণতার প্রসার মানে দিনের সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, মাসের ক্ষেত্রে হলে মাসের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, কিন্তু আমাদের সাধারণভাবে বলা হয় দৈনিক উষ্ণতার প্রসার সব থেকে বেশি এবং কম। তাহলে দেখো দৈনিক উষ্ণতার সব থেকে বেশি প্রসার কোথায় লক্ষ্য করা যায়, মরু অঞ্চলে, আর সব থেকে কম কোথায়, সর্বনিম্ন নিরক্ষীয় অঞ্চলে। এইটা 2020 সালে কিন্তু এসেছিল এমসিকিউতে, সর্বোচ্চ উষ্ণতার প্রসার কোথায় লক্ষ্য করা যায়, তাহলে উত্তর হবে মরু অঞ্চলে। ঠিক 1 বছর আগেই এসেছিল সর্বনিম্ন উষ্ণতার প্রসার কোথায়। ফলে এই জায়গাগুলো কিন্তু ছোট ছোট শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্রসারের দেখো যেটা একটু আগেই উল্লেখ করে দিয়েছি, দৈনিক উষ্ণতার প্রসার, মাসিক উষ্ণতার প্রসার আর বার্ষিক উষ্ণতার প্রসার। এবারের যে প্রশ্নটা সেটা কিন্তু মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য, যে বায়ুমণ্ডলের উষ্ণতার বা তাপের তারতম্যের কারণ কি। এক্ষেত্রে কি হয়, প্রায় পরীক্ষায় 2 বছর আগেও তোমাদের উল্লেখ করে দিয়েছিল বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ হিসাবে অক্ষাংশ উচ্চতার ভূমিকা লেখ। এখন তুমি যদি মনে করো আমি 2টো পড়ে যাব, গিয়ে দেখলে ওই 2টো উল্লেখ করে দেয়নি, অন্য 2টো উল্লেখ করেছে, সেই জন্য অন্তত প্রথম দিকের 5টা কি 6টা পড়ে রাখতে হবে। যদি তোমার উল্লেখ না করে 5 নম্বরে অন্তত 5টা বা 6টা সম্পর্কে লিখবে, আর যদি উল্লেখ করে দেয় তাহলে এই 5-6টার মধ্যেই উল্লেখ করে।
তাহলে এখন সব জায়গায় উষ্ণতা সমান হয় না কেন? দেখো, প্রথম পয়েন্ট আছে অক্ষাংশ। এই অক্ষাংশের জন্য যে উষ্ণতার পরিবর্তন হয়, এটা ক্লাস 9-এ পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রকে পেয়েছো, ক্লাস 8-এ উত্তর আমেরিকার জলবায়ু নিয়ন্ত্রকে পেয়েছো, দক্ষিণ আমেরিকার জলবায়ু নিয়ন্ত্রকে পেয়েছো, ক্লাস 7-এ ইউরোপের জলবায়ু নিয়ন্ত্রক পেয়েছো, এশিয়ার জলবায়ু নিয়ন্ত্রক পেয়েছো, আফ্রিকার জলবায়ু নিয়ন্ত্রক পেয়েছো। তাহলে দেখো, যে কোনো মহাদেশের গুলোর ক্ষেত্রে তোমাদের অক্ষাংশের ভূমিকা পেয়েছো। 9-এ রাজ্য পশ্চিমবঙ্গ, তাতে অক্ষাংশের ভূমিকা আছে। তাহলে সেই অক্ষাংশ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেইটা আমরা এবার পড়ব। দেখো, অক্ষাংশ বলা হচ্ছে যত বাড়বে তত কি হবে, উষ্ণতা কমে যাবে। হিসাব করে দেখা গেছে যে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ যদি বাড়ে, সেটা উত্তরের দিকেও যদি বাড়ে কিংবা দক্ষিণের দিকেও যদি বাড়ে, তাহলেও কিন্তু একই, মানে গড় যেটা আমরা বলেছি 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তোমাদের অবজেক্টিভে আসে যে 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে উষ্ণতা কত হ্রাস পায়। তাহলে এই যে অক্ষাংশ যত বাড়বে তার জন্য যে উষ্ণতার তারতম্য হয়, তার কয়েকটা দুটো সাব পয়েন্ট আছে। কি না, এক বলছে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য। তোমরা জানো নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে কম বায়ুস্তর ভেদ করে আসে। কম বায়ুস্তর ভেদ করে আসলে কি হবে, তখন কি হবে, উষ্ণতা অনেক বেশি সেই জায়গাকে উত্তপ্ত করবে। কিন্তু তির্যকভাবে যদি পড়ে, তাহলে উষ্ণতার পরিমাণ সেই অংশে উষ্ণ কম করবে, কারণ অনেকটা দূরত্ব অতিক্রম করতে গিয়ে উষ্ণতারা বায়ুমস্তরেই বেশ কিছুটা ছড়িয়ে পড়ে বা নষ্ট হয়ে যায়। তাহলে এবার বলা হচ্ছে দিন রাত্রির দৈর্ঘ্য। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যত যাবে তত দিন ও রাত্রের দৈর্ঘ্যের তারতম্য থাকায় তাপ গ্রহণ ও পার্থিব বিকিরণ সমান না হয় উষ্ণতার তারতম্য ঘটে থাকে। এবার আসছি, দেখো উচ্চতা। উচ্চতা কি না, বলছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যাবে তত উষ্ণতা কি হবে, কমে যাবে। কত কমে যাবে না, হিসাব করে দেখা গেছে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি 155 মিটারে প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। এক্ষেত্রে কিন্তু অনেক বইতেই 1000 মিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা, দুটোই সঠিক। যদি তোমাদের শূন্যস্থানে আসে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড লিখবে, 6.5 লিখলেও ভুল হবে না। এবার যদি দেখলে অপশানে দুটোই আছে, সেক্ষেত্রে দুটো উত্তরই দেবে, আর যদি না হয় তুমি 6.4ই লিখবে। তো সেই জন্যে এখানে কিন্তু 6.4 বা 6.5-এর জন্য তোমার সমস্যা হবে না। এই যে উষ্ণতা হ্রাস পাচ্ছে প্রতি 1 কিমি উচ্চতায়, দেখো এটা আমরা ট্রোপোস্ফিয়ার পড়ানোর সময় বলেছিলাম যে একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বা নর্মাল ল্যাপস রেট বলে। তাহলে এই যে বলছে উচ্চতা যত বাড়বে তত উষ্ণতা কমবে, তাহলে সমভূমি, মালভূমি, পর্বত, এর মধ্যে দেখা যাচ্ছে সমভূমির থেকে মালভূমির উচ্চতা বেশি, মালভূমির থেকে পর্বতের উচ্চতা আরও বেশি। তাহলে যার উচ্চতা যত বেশি হবে উষ্ণতা তত কম হবে। তো এবার দেখো একটা উদাহরণ দিয়ে দিয়েছি। উচ্চতার জন্যই দিল্লির বদলে মাউন্ট এভারেস্ট বরফাচ্ছন্ন, শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং বেশি শীতল। আবার দেখো উগান্ডার রাজধানী কাম্পালা চেয়ে ইকুয়েডরের রাজধানী চির বসন্তের শহর কুইটো, এটা চির বসন্তের শহর শটে আসে। চির বসন্তের শহর কাকে বলে, কুইটো শহর। দেখো এই উঁচুতে থাকায় অক্ষাংশ এক হলেও, তাহলে আমরা জানি যে অক্ষাংশ বাড়লে উষ্ণতা কমে, কিন্তু এখানে অক্ষাংশ এক কিন্তু উচ্চতা আলাদা, তার জন্য উষ্ণতা যা গড়ে তার থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড কম। এই কারণে নিরক্ষরেখা অবস্থিত কিলিমাঞ্জারোর চূড়া বরফাবৃত থাকে। তাহলে যত উচ্চতা হবে তত উষ্ণতা কম হবে। এরপরে বলছে দেখো এই যে উচ্চ স্থান, এটা শীতল হয় কেন, যে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.4 বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতার হ্রাস পায়। এটা আবার 3 নম্বরে বা 2 নম্বরে আসে। সেখানে দেখো ভূপৃষ্ঠ উষ্ণকরণ, আমরা একটু আগে বিকিরণ পদ্ধতি বলেছি, বিকিরণে আগে কে গরম হয় না, ভূপৃষ্ঠ। এবার ভূপৃষ্ঠ তাপটাকে ছাড়বে, তাহলে সে তাপ ছাড়বে, তার সংলগ্ন অংশ গরম হবে, তারপর তার উপরের স্তর, এইভাবে তো উপরের দিকে যাচ্ছে, তাই জন্য উষ্ণতা কম। ঘনত্ব বলছে দেখো নিচের বায়ু ঘন ও ভারী, উপরের বায়ু হালকা পাতলা, যার জন্য দ্রুত তাপ বিকিরণ করে দেবে। তাপ শোষণ ও সংরক্ষণ, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুতে জলীয় বাষ্প, অ্যারোসল, আমরা দেখো বায়ুর উপাদানে পড়েছিলাম যে বায়ুতে যে বিভিন্ন ধূলিকণা থাকে তাকে অ্যারোসল বলা হয়। ওজন, মিথেন, CO2 ইত্যাদি খুব হ্রাস পাওয়ায় সূর্যরশ্মি এবং ভূপৃষ্ঠে বিকিরিত তাপ শোষণ ও সংরক্ষণ অতি নগণ্য। কারণ তোমরা জানো ওজনের স্তর যেটা, সেটা কিন্তু ভূপৃষ্ঠে 25 থেকে 35 কিমি উচ্চতার মধ্যেই
থাকে, কিন্তু সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে। আর এখানে যে উষ্ণতার কথা বলা হয়েছে এটা কিন্তু সাধারণ আমাদের যেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে, কারণ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার উষ্ণতা বৃদ্ধি পায়। এরপরে যেটা বৈপরীত্য উত্তাপ, এটাও পরীক্ষায় এসেছিল মাধ্যমিকে 2019 সালে। এখন বৈপরীত্য উত্তাপ নামেই বুঝতে পারছো বিপরীত উত্তাপ, 2019 সালে কিন্তু এটা 2 নম্বরে এসেছিল। তাহলে এই যে বৈপরীত্য মানে বিপরীত উত্তাপ মানে আমরা একটু আগে বললাম প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কত, 6.4 বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে এটা উল্টো হচ্ছে। উল্টো মানে উচ্চতা বাড়লে উষ্ণতা বেড়ে যাচ্ছে। এখন একটু আগে এত কারণ বললাম, উপরে উঠলে কমে যাবে, আবার বলছি না বেড়ে যাবে, কিন্তু এটা সব জায়গায় হয় না। কি কারণে আমরা আসবো এক্ষুনি। তোমার যেটা আগে সংজ্ঞায় বলতে হবে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে, এটা অবশ্যই ট্রোপোস্ফিয়ারে বলা ভালো, যদি হ্রাস না পেয়ে বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলছি বৈপরীত্য উষ্ণতা বা উষ্ণতার উৎক্রম। কি কারণ দেখো, বলছে নাতিশীতোষ্ণ অঞ্চলের পার্বত্য উপত্যকায়, এটা কিন্তু পার্বত্য অঞ্চল ছাড়া লক্ষিত হবে না। তাহলে পার্বত্য উপত্যকায় শীতকালে মেঘমুক্ত শান্ত আবহাওয়ায় রাতের বেলায় পার্বত্য উপত্যকার উপরের ভূভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। তাহলে যদি ঠান্ডা হয় তাহলে ভারী হবে না হালকা হবে, ভারী হবে। এবার যেই ভারী হবে তখন কি হবে, পর্বতের গা বেয়ে নিচের দিকে নামতে থাকবে। তাই বলছে দেখো, ঠান্ডা ও ভারী বায়ু অভিকর্ষের টানে উপত্যকার ঢাল বেয়ে নেমে আসে। একে কি বলা হয়, ক্যাটাবেটিক বায়ু। আমরা এরপরে সাময়িক বায়ু যখন বোঝাবো তখন ক্যাটাবেটিক, অ্যানাবেটিক এগুলো আমরা সব পাবো, সমুদ্র বায়ু, স্থলবায়ু, মৌসুমী বায়ু। তাহলে এই যে ক্যাটাবেটিক বায়ু পর্বতের গা বেয়ে নেমে আসে, তাহলে এই বায়ু কি ঠান্ডা ভারী। এবারে নিচের যে অপেক্ষাকৃত গরম বায়ু, সে তখন ওই উপরের শূন্যস্থান পূরণের জন্য এমনি উষ্ণ বায়ু হালকা, তাহলে অপেক্ষাকৃত উষ্ণ বায়ু উপরে উঠে যাচ্ছে, ফলে উপত্যকার নিম্নাংশে কি হচ্ছে, বায়ু ঠান্ডা হয়ে যাচ্ছে, আর নিম্নাংশের অপেক্ষাকৃত হালকা গরম বায়ু ঢাল বেয়ে উপরে উৎক্ষিপ্ত হয়। এই যে বায়ুটা উপরে ওঠে তাকে বলে অ্যানাবেটিক বায়ু। ফলে উপত্যকার নিম্নাংশে স্বল্প উষ্ণতা, তাহলে নিচের দিকে ঠান্ডা, উপরের দিকে তুলনায় বেশি উষ্ণতা থাকছে, তাই একে বৈপরীত্য উত্তাপ বলে। গুরুত্ব মাঝে মধ্যে এখন কি হয়, 2 নম্বরে পাঠ দিয়ে দেয়, হয়তো বৈপরীত্য উত্তাপের 2টি গুরুত্ব লেখো। এবার তুমি বৈপরীত্য উত্তাপের সংজ্ঞা পড়ে গেছো, ছবি টবি খুব ভালো করে দিলে, কিন্তু গুরুত্বটাই পড়ে যাওনি। দেখো বলছে বৈপরীত্য উত্তাপের জন্য শীতল বায়ুর উপর উষ্ণ বায়ু উঠে ঘন কুয়াশার সৃষ্টি করে। আবার বলছে মধ্য অক্ষাংশে তুহিন সৃষ্টি হতে পারে। নাতিশীতোষ্ণ অঞ্চলে পার্বত্য উপত্যকার মধ্যভাগে চাষবাস হয়, জনবসতি গড়ে ওঠে, কারণ তুলনায় উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠছে এবং সেই জায়গার যে ঠান্ডা বা যদি বরফ থাকে সেই অংশটা গলে যাবে, কিছু তৃণভূমি জন্মাবে এবং সেখানে পশুপালনেরও সুবিধা হবে, এবং পার্বত্য অঞ্চলে ধাপ চাষ যেটা হয় সেটারও সুবিধা হবে। পরের যে পয়েন্ট আছে, তাহলে আমরা 2টো পয়েন্ট বললাম, অক্ষাংশ আর উচ্চতা। ওই উচ্চতা যদি আসে তখন এই ভিতরের এগুলো লিখবে না, এগুলোর মধ্যে 2 বা 3 নাম্বারের জন্য আলাদা করে আলোচনা করলাম। জল ও স্থলভাগের বন্টন, দেখো জল আর স্থল একই রকম যদি টেম্পারেচার পায় একই সময়ে একই রকম গরম হয় না। তাই বলছে তাকে একই পরিমাণ সৌরশক্তি দ্বারা নির্দিষ্ট পরিমাণ জলভাগের তুলনায় ওই পরিমাণ স্থলভাগ 3 গুণ বেশি উষ্ণ হয়। তাহলে যে জিনিস যত তাড়াতাড়ি গরম হয় সে জিনিস তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়। তাহলে বলছে দেখো, এই জন্য একই অক্ষাংশস্থ মহাদেশীয় অঞ্চলের গ্রীষ্মকাল বা দিন বেশি উষ্ণ, রাত বেশি শীতল অর্থাৎ চরমভাবাপন্ন। আবার উপকূলীয় অঞ্চলে ঠান্ডা গরমের তীব্রতা যথেষ্ট কম অর্থাৎ সমভাবাপন্ন। তাই বলছে দেখা গেছে সমুদ্রের উপর দিন ও রাত কিংবা শীত গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য খুবই কম, কিন্তু স্থলভাগে বেশি। উপকূল অংশে 24 ঘন্টায় বায়ু প্রবাহের কারণ হচ্ছে সমুদ্রের স্থলবায়ুর জন্য ওই জলবায়ুটা সমভাবাপন্ন হয়। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের জল ও স্থলভাগের বন্টন। এই পরে আসছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ মূলত বলা হচ্ছে কোনো একটা জায়গায় যদি কোনো স্থানীয় বায়ু প্রবাহিত হতে পারে, সাময়িক বায়ু প্রবাহিত হতে পারে, নিয়ত বায়ু তো সারা বছর ধরে একই রকম, সাময়িকটা হচ্ছে ঋতুগত পার্থক্য হতে পারে, দিন রাতের তারতম্য হতে পারে, আর আকস্মিক বায়ু যেটা রয়েছে, আর স্থানীয় বায়ু, আমাদের এখানে স্থানীয় বায়ু হচ্ছে মূল, আর 2-1 জায়গায় সাময়িক বায়ু প্রভাব বিস্তার করে। তাহলে দেখো বায়ু প্রবাহের মধ্যে যদি কোনো জায়গা দিয়ে উষ্ণ বায়ু যায় তাহলে সেই অংশের বায়ু অনেক বেশি উষ্ণ হবে, আর যদি শীতল বায়ু যায় তাহলে শীতল হবে। তাই এখানে বলছে দেখো, নানা ধরনের উষ্ণ ও শীতল বায়ু ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের উষ্ণতার পরিবর্তন ঘটায়। যেমন ভারতের ক্ষেত্রে লু উত্তর পশ্চিম ভারতের তাপ প্রবাহ ঘটায়।
ফন, চিনুক শীতকালে, আল্পস রকি পার্বত্য অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি করে। আবার দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের ক্ষেত্রে জুন মাসে কি হচ্ছে, ভারতে প্রবেশ করে হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে বাধা পায় এবং আস্তে আস্তে সমস্ত জায়গায় বৃষ্টিটা ঘটায়, ফলে উষ্ণতাটা অনেকটা কমিয়ে দেয়। এরপরে হচ্ছে সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত আমরা বায়ুমণ্ডলে অনেকটাই আলোচনা করব। তাই সমুদ্র স্রোত বলছে যেসব অঞ্চলের পাশ দিয়ে বা যেসব উপকূলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখানকার জলবায়ু তুলনামূলক উষ্ণ হবে এবং যার পাশ দিয়ে শীতল স্রোত যাবে সেখানে শীতল হবে। দেখো এর মধ্যেই উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নরওয়ে উপকূল শীতকালে বরফাবৃত হয় না। নাতিশীতোষ্ণ অঞ্চলের উত্তর দিকে সেখানে ঠান্ডা হয়ে বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কিসের কারণ? উষ্ণ উপসাগরীয় স্রোত, যার যে শাখাটা উত্তর আটলান্টিক স্রোত নামে চলে গেছে, এবং তার দক্ষিণে যে পার সেটা কিন্তু ক্যানারি স্রোত হিসেবে নামে, সেটা আবার শীতল, ওটা এখানে আলোচনার বিষয় নয়। আবার বলছে দেখো নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর দিয়ে শীতকালে জাহাজ চলাচল করতে পারে, কিন্তু এই কারণে। আর শীতল ল্যাব্রাডর স্রোতের জন্য উচ্চ অক্ষাংশের কানাডার উত্তর পশ্চিম উপকূল জমাটবদ্ধ হয়। নিম্ন অক্ষাংশে স্থিত পেরু উপকূল শীতল হামবোল্ট স্রোতের জন্য সারা বছর মৃদুবাবা বন্ধ থাকে। দেখো নিম্ন অক্ষাংশে স্থিত মানে এখানে অক্ষাংশ কম, উষ্ণতা অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু শীতল হামবোল্ট বা পেরু স্রোতের জন্য উষ্ণতা অতটা বাড়ে না। এরপরে বলছে ভূমির ঢাল। ভূমির ঢাল যদি নিরক্ষরেখার দিকে হয় তাহলে উষ্ণতা বাড়বে, আর যদি মেরুর দিকে হয় বা নিরক্ষরেখার বিপরীত দিকে হয় তাহলে উষ্ণতাটা কমবে। যেমন হিমালয় পর্বতের দক্ষিণ ঢাল তুলনামূলক বেশি উষ্ণ, উত্তর ঢাল তুলনামূলক কম উষ্ণ। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, আল্পস পর্বতের সূর্যালোকিত পর্বতগাত্রকে কি বলে? ফরাসি ভাষায় বলে অ্যাড্রেট বা অ্যাড্রিট, আর ছায়াচ্ছন্ন পর্বতগাত্রকে বলে উবেক বা ইউব্যাক। এই পর্যন্তই তোমাদের উষ্ণতার তারতম্যের কারণ পড়ে রাখতে হবে।